প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কেডি ম্যাথ নেক্সাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। গত পর্বে তোমরা যারা দেখছিলে আমার অনলাইন ক্লাসটি, তাদের বলছি যে 10 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা গত পর্বে সমাধান করেছিলাম। আজকে তোমাদের গণিত বইয়ের 11 পৃষ্ঠা থেকে সমাধান করব। তোমরা মনোযোগের সাথে আমার ক্লাসটি দেখো। এখানে বলছে কি, উদাহরণ 7-এ বলছে 2 পূর্ণ 8-এর 15 এর বর্গমূল 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তো আমরা প্রথমত বর্গমূল নির্ণয় করতে গেলে যদি পূর্ণ সংখ্যা বা মিশ্র ভগ্নাংশ থাকে, তাহলে সেটা আমরা কি করব? সেটা আগে এই 2 এর সঙ্গে 15কে গুণ করব। 15 দুগুণে 30, তার সঙ্গে এই 8কে যোগ করব, অর্থাৎ লবকে যোগ করব। 15 দুগুণে 30 সঙ্গে 8কে যোগ করলে 38/15। এইবার আমরা যেটা দেখব যে 15 যদি অর্থাৎ হর যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা না হয়, পূর্ণবর্গ সংখ্যা না হয়, তার সঙ্গে কি করব? পূর্ণবর্গ আমরা গুণন করে নিব, যেটা আমরা গত পর্বে বলে আসছি, তাই না? তো দেখো, 15কে যদি আমি পূর্ণবর্গ করতে চাই, তাহলে আরও 15 দিয়ে আমাকে এক সংখ্যা দিয়ে গুণ করতে হবে, উপরে এবং নিচে। তো উপরেও 15 দিয়ে গুণ করব, লবের অংশে এবং হরের অংশেও 15 দিয়ে গুণ করব। তাতে কি হলো? হরের অংশটি পূর্ণবর্গ হলো। এখন 15 গুণ 15 হচ্ছে 225, এবং 38 গুণ 15 হচ্ছে 570। 570 আমরা ক্যালকুলেটরের সাহায্যে যদি বর্গমূল করি, তাহলে 23.8747। আর 225-এর বর্গমূল হচ্ছে 15। তো 15 দিয়ে আমরা যদি এটাকে উপরটাকে ভাগ করি, তাহলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে 1.591 আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো। তো আমরা আসন্ন 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব। যদি রাখতে চাই, তাহলে দেখো এই 6টাকে আমরা বাদ দিব। 6টাকে বাদ দিলে আমরা 6-এর পূর্ববর্তী যে সংখ্যাটা 1, তার সঙ্গে আমরা 1 যোগ করব। কারণ কি, 5 থেকে 9 পর্যন্ত কোনো সংখ্যা যদি থাকে, তাহলে তার আগের সংখ্যার সঙ্গে 1 যোগ করতে হয়। তো সেভাবে আমরা এটাকে যোগ করে নিব। এখন আমাদের দেখো, পরবর্তী টপিকসে আমাদের একটা কাজ দেওয়া আছে বক্সের ভিতরে, যেটা বলছে কি এটার বর্গমূল নির্ণয় করো। 1 নম্বর কাজ এবং 2 নম্বর কাজেও কিন্তু বর্গমূল নির্ণয় করতে বলছে, কিন্তু 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে 1 নম্বর কাজটা সমাধান করে আসি। তো 1 নম্বর কাজের সমাধানে আমি অঙ্কটা বসিয়েছি। এখন আমরা কি করব? এই 27 পূর্ণ 46 এর 49, তো এটাকে আমরা প্রথমে কি করব? রুট ওভার চিহ্ন দেব, তাই তো? যেহেতু আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে, রুট ওভার চিহ্ন দিলাম। এবার 49-এর সঙ্গে 27-কে গুণ করব, গুণ করে যে গুণফলটা হবে তার সঙ্গে 46-কে যোগ করব। তো যোগ করলে আমাদের যে মানটা আসে সেটা হচ্ছে 1369, আর নিচে আছে 49। তো এটা আমরা রুট ওভার টেনে দিব। এরপর দেখো 1359 এর যদি আমি বর্গমূল করি, অর্থাৎ রুট ওভার করি, তাহলে আসে 37, আর 49 রুট ওভার করলে আসে 7। তো তারপর দেখো, এটা যেহেতু অপ্রকৃত থেকে গেছে, তো আমরা কি করব? এটাকে আমরা ভাগ করব। তো আমরা যেটা ভাগ করব, করে অপ্রকৃত থেকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। তো 5 7 35, 36 37, 2 থাকে। তাহলে আমাদের যে উত্তরটা হবে সেটা হচ্ছে 5 পূর্ণ 2 এর 7। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এরপরে আমাদের 2 নম্বর যে কাজটা আছে, 2 নম্বর কাজে বলছে 1 পূর্ণ 4 এর 5 এর বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তো প্রথমত আমরা অঙ্কটাকে বসাবো, বসিয়ে আমরা এই মিশ্র ভগ্নাংশে আমরা অপ্রকৃত করব। তো অপ্রকৃত করলে আমাদের যে মানটা আসে সেটা হচ্ছে 5 কে 5 আছে 9, 9 5। এরপরে দেখো, আমাদের হরে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নেই। তো পূর্ণবর্গ সংখ্যা আনার জন্য আমাদের যে নিয়মটা, সেটা হচ্ছে হরে যে সংখ্যাটি থাকবে সেই একই সংখ্যা উপর নিচে আমরা গুণ করে দেব। তো উপর নিচে গুণ করলে আমাদের যে মানটা আসে সেটা হচ্ছে, উপরে আসে 45, নিচে আসে 5 5 25। এখন 45-কে যদি আমরা রুট করি, তো 45-কে ক্যালকুলেটরের সাহায্যে যদি রুট করি, তাহলে আসে 6.708, আর 25-কে রুট করলে আসে 5। এখন 5 দ্বারা উপরটাকে যদি আমরা ভাগ করি, তাহলে যে মানটা আসে সেটা হচ্ছে
3 4 2। তো আমাদের যেহেতু দেখো এখানে বলছে কি 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করার কথা বলা হয়েছে। তো আমরা দেখো দশমিকের পরে 3 দশমিক হয়ে গেছে, তাই না? 3টে অঙ্ক হয়ে গেছে। তাহলে 2 দশমিক রাখতে গেলে আমাদের 1.34। এটা হচ্ছে আমাদের উত্তর হবে। এই 4 এর সঙ্গে আর যোগ হবে না, কারণ কি 4 এর পরবর্তী যে সংখ্যাটা সেটা 2 আছে। যদি 5 6 7 8 9 থাকতো তাহলে আমরা 4 এর সঙ্গে 1 যোগ করতাম। যেহেতু 2 আছে তাহলে আমরা এটাকে যোগ করব না। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা কাজ দুটো বুঝতে পারছো। এরপর চলে আসি আমরা পরবর্তী টপিকসে। বলা হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা। এখানে 1 2 3 4 ডট 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 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা। সংখ্যাগুলোকে দুটি স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ আকারে নিম্নরূপে লেখা যায়। যেমন 1 কে লেখা যায় 1/1, 2 কে লেখা যায় 2/1, 3 কে লেখা যায় 3 গুণ 2/2 সমান 6/2 ইত্যাদি আকারে আমরা কিন্তু এটাকে লিখতে পারি, অর্থাৎ ভগ্নাংশ আকারে সংখ্যাগুলোকে লিখতে পারি। আবার দেখো যদি দশমিক থাকে, যে 0.1, 1.5, 2.03 ইত্যাদি দশমিক সংখ্যা থাকে, এখানে 1.1 বলতে আমরা কি বুঝি? দশমিকে যদি তুলে দিতে চাই তাহলে 1/10। 1.5 বলতে আমরা বুঝি 15/10। 2.03 সমান লিখতে পারি 203/100, অর্থাৎ দশমিককে তুলে দিলে নিচে কিন্তু দশমিকের পরিবর্তে 1 আর যে কয়টা অঙ্ক থাকে দশমিকের পর সে কয়টা শূন্য আমাদের নিচেই বসাতে হয়, যা সংখ্যাগুলোর ভগ্নাংশ আকার। এখন আবার দেখো শূন্যকে আমরা কেমন লিখি? 0/1, এটাও কিন্তু একটা ভগ্নাংশ। তো উপরে বর্ণিত সংখ্যাগুলো মূলদ সংখ্যা, অর্থাৎ তাহলে মূলদ সংখ্যা কেমন হবে? যদি কোনো পূর্ণ স্বাভাবিক সংখ্যা থাকে, যদি কোনো ভগ্নাংশ থাকে, যদি কোনো দশমিক ভগ্নাংশ থাকে, তাহলে সবগুলো কি হবে? একটি ভগ্নাংশ হবে, যা মূলদ সংখ্যা হতে হবে। অতএব শূন্য, সকল স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যা, এই তিনটে জিনিস কিন্তু তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। অর্থাৎ মূলদ সংখ্যা হতে গেলে তার ফলাফল হতে হবে শূন্য, স্বাভাবিক সংখ্যা হতে হবে, আবার কি হতে হবে? ভগ্নাংশ সংখ্যা হতে হবে। তিনটে বিষয় তোমরা খুব ভালোভাবে মনে রাখবা। এবার আসি অমূলদ সংখ্যায়। অমূলদ সংখ্যার বিষয়টা হচ্ছে কি, মনে করো বর্গমূল করা হলো 2 কে, অর্থাৎ √2। √2 যে মানটা আসে ক্যালকুলেটরে চাপ দিলে তাহলে সেটা হচ্ছে 1.414213 এছাড়াও কিন্তু আরও সংখ্যা আছে। তাহলে দেখো এই সংখ্যার কিন্তু শেষ নেই, তাই না? তাহলে √2 এর বর্গমূল করলে আমরা সংখ্যার দশমিকের পরে অঙ্ক সংখ্যা নির্দিষ্ট নয়, দশমিকের পরে অঙ্ক সংখ্যা কি নির্দিষ্ট? দেখো এখানে কিন্তু কয়েকটা সংখ্যা আছে, 2 4 6 7টা, কিন্তু তারপরে ডট ডট দেওয়া মানে কি এই 7টার পরেও অধিক সংখ্যা আছে। তাই আমরা কিন্তু দশমিকের পরে আসলে ঠিক কতগুলো সংখ্যা আছে তা কিন্তু নির্দিষ্ট করতে পারছি না। ফলে দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যায় না। এটা কিন্তু দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যাচ্ছে না। এখানে যেমন এই যে 15/10, এটা কি দুটো সংখ্যা, 15 আর 10 দুটো সংখ্যা, এটার কিন্তু ভগ্নাংশ আকারে লেখা যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে কি লেখা যাবে না, কারণ দশমিকের পরে অঙ্ক সংখ্যা নির্দিষ্ট নয়। অনুরূপভাবে আমরা বলতে পারি যে √3, √5, √6 ইত্যাদি সংখ্যাগুলোকেও দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাই এগুলো অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাদেরকে আমরা কি বলবো? অমূলদ সংখ্যা। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি, এখানে দেখো √2, √3, √5, √6 ইত্যাদি অমূলদ সংখ্যা, এবং 2 3 5 6, 2 3 5 6 অর্থাৎ রুটের ভিতরে যে সংখ্যাটা ইত্যাদি পূর্ণ বর্গ সংখ্যা নয়। এগুলো কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয়। পূর্ণ বর্গ সংখ্যা তখনই হতো যখন 2 এর জায়গায় 4 থাকতো, 3 এর জায়গায় 9 থাকতো, 5 এর জায়গায় 25, 6 এর জায়গায় 36 এমন যদি থাকতো তাহলে পূর্ণবর্গ সংখ্যা বলতে পারতাম, কিন্তু এগুলো কি পূর্ণবর্গ সংখ্যা নয়। সুতরাং পূর্ণবর্গ সংখ্যা নয় এইরূপ সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যার কিন্তু আরও একটি সংজ্ঞা আমরা বলতে পারি যে পূর্ণবর্গ সংখ্যা নয় এরূপ সংখ্যার বর্গমূল হচ্ছে
অমূলদ সংখ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তো পরবর্তী পৃষ্ঠা হচ্ছে 12 নম্বর পৃষ্ঠা। এই পৃষ্ঠায় উদাহরণ 8-এ আমরা একটা বিষয় লক্ষ্য করি। এখানে দেখো কয়েকটি অঙ্ক দেওয়া আছে, যেখানে বলা হয়েছে যে এই সংখ্যাগুলোর থেকে অমূলদ সংখ্যা বাছাই করো। তো প্রথমে হচ্ছে 0.12, তারপর হচ্ছে √25, √72, √49/7 সংখ্যাগুলো থেকে অমূলদ সংখ্যা বাছাই করো। তো প্রথম যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 0.12। তো 0.12কে আমরা যদি দশমিক চিহ্ন তুলে দিতে চাই, তাহলে 12/100 কাটাকাটি করলে, 12কে যদি আমি 4 দিয়ে কাটি তাহলে 3, আর 100কে 4 দিয়ে কাটলে 25, তাহলে 3/25 যা একটি ভগ্নাংশ সংখ্যা। যেহেতু ভগ্নাংশ সংখ্যা, তাহলে এটা কি মূলদ সংখ্যা, তাই তো? তাহলে এটা আমরা মূলদ বলতে পারি, এটা হচ্ছে মূলদ সংখ্যা। এরপর দেখো √25 সমান কি হয়, 5-এর স্কয়ার। 25কে লেখা যায় 5-এর স্কয়ার বা 5-এর পাওয়ার 2। তাহলে এটা যদি রুট করি তাহলে 5 হয়, যা একটি স্বাভাবিক সংখ্যা। যেহেতু পূর্ণ সংখ্যা একটা স্বাভাবিক সংখ্যা, তাহলে এটাও কি আমরা বলতে পারি মূলদ। এরপরে দেখি √72। √72কে আমরা কিভাবে লিখতে পারি, যে √2 গুণ 36। দেখো 2 গুণ 36কে আমরা 6-এর স্কয়ার লিখতে পারি। তো 6-এর স্কয়ার থাকার কারণে রুট করলে সেটা 6 হলো বর্গমূল, আর √2, তাহলে 6 বা 6√2, 6√2, যা ভগ্নাংশ আকারে লেখা যায়। এটা কিন্তু ভগ্নাংশ আকারে লেখা যাচ্ছে না, তাই না? তো যেহেতু লেখা যায় না, সেটা আমরা, এটা কি হবে, অমূলদ। তো দেখো আমরা এখানে আরেকটি অঙ্ক আছে, যেটা হচ্ছে √49/7। তো √49কে আমরা লিখতে পারি 7-এর স্কয়ার, 7-এর স্কয়ার, এবং উপরে যেহেতু √ আছে তাহলে 7 হলো, আর নিচে 7-এর 7 কেটে গেল 1, যা একটি স্বাভাবিক সংখ্যা। তাহলে এটা কিন্তু মূলদ। তাহলে দেখো আমরা মূলদ পেয়েছি একটা, আর অমূলদ একটা। তাহলে 3টা হচ্ছে মূলদ আর এটা হচ্ছে অমূলদ। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম। দেখো এখানে উত্তর লিখছি, অতএব 0.12 √25 √49/7 মূলদ সংখ্যা এবং √72 অমূলদ সংখ্যা। তো এইটাই শুধু আমাদের অমূলদ সংখ্যা, আর বাকিগুলো মূলদ সংখ্যা। তো এরপরে আমরা বক্সের ভিতরে একটা কাজ দেখতে পাচ্ছি, আমরা কাজটা করব এখন। তো কাজটিতে প্রথম যে অঙ্কটা আছে, এই অঙ্কগুলো কি বলছে, যে সংখ্যাগুলো থেকে মূলদ এবং অমূলদ সংখ্যা বের করো, তাই না? তো এই সংখ্যাগুলোর ভিতরে কোনগুলো অমূলদ আর কোনটি মূলদ, সেটা আমরা এখন বের করব। তো প্রথম যে কাজটা হচ্ছে, সেই কাজটা হচ্ছে 1.1-এর 2। তো প্রথম কাজটা হচ্ছে আমরা কি করব, এটাকে 2 অক্ষে 2 রাখ 3, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করলাম। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করলে 3-এর 2। 3-এর 2 কি একটি ভগ্নাংশ না? তাহলে আমরা লিখব যা একটি ভগ্নাংশ, একটি ভগ্নাংশ। যেহেতু এটা একটি ভগ্নাংশ, তাহলে এটা কি বলা যায়, এটা মূলদ, তাই না? এটা কি হবে তাহলে মূলদ। এরপরে দেখো পরবর্তী যেটা বলছে, ভগ্নাংশ সংখ্যা তো মূলদ হয়, তাই না? এরপর দেখো √4/25। তো √4কে আমরা লিখতে পারি 2-এর স্কয়ার, আর এখানে 25কে লিখতে পারি 5-এর স্কয়ার। তো যেহেতু স্কয়ার আছে এবং বর্গমূল আছে, একটি অপরটিকে নাকচ করে দেয়, তাই না, বা কেটে যায়। আমরা এটা জানি যে স্কয়ার এবং বর্গমূল কেটে যায়। তাহলে থাকলো 2, অর্থাৎ 2-এর স্কয়ারকে বর্গমূল করলে 2 থাকলো, 5-এর স্কয়ারকে করলে 5 থাকলো, 2/5। এটাও একটি ভগ্নাংশ। যেহেতু ভগ্নাংশ, তাহলে এটাও একটি মূলদ সংখ্যা। তাহলে আশা করি দুটো বুঝতে পারছি। এর পরবর্তী যে সংখ্যাটা আছে, সেটা হচ্ছে √27/16। √27/16, তাহলে এটাকে যদি আমরা করি, 27কে আমরা লিখতে পারি যে √3 গুণ 9, তাই না? 3 গুণ 9, আর এটাকে লিখতে পারি হচ্ছে 3 গুণ 9, অর্থাৎ আমরা ইংরেজিতে লিখে ফেলছি, আমরা একটু বাংলায় লিখবো, যেহেতু অঙ্কগুলো আমাদের বাংলায় আছে। তো আমরা লিখবো হচ্ছে 3 গুণ হচ্ছে 9, 3 নং 27, আর 16কে লিখবো হচ্ছে 4 গুণ 4। তাহলে দেখো এখানে এই 9-এর পরিবর্তে আমরা কিন্তু
3 এর স্কয়ার দিতে পারি, আর একটা 3 রাখতে পারি। আর এই 4 যেহেতু দুটো আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি 4 এর স্কয়ার। আমরা রুটটাকে একটু বড় করে দেব যাতে উভয়ের উপর পড়ে, তাই না? তো 3 এর স্কয়ার আর 3 এর রুট ওভার করলে 3 রুট 3 থাকে, আর 4 কে করলে 4 এর স্কয়ারকে করলে থাকে শুধু 4। তো 3 রুট 3/4 যদি হয় তাহলে এটা কিন্তু ভগ্নাংশ আকারে লেখা যাচ্ছে না, তাই না? তাহলে আমরা লিখব যা ভগ্নাংশ আকারে লেখা যায় না। ভগ্নাংশ আকারে লেখা যায় না। যেহেতু ভগ্নাংশ আকারে লেখা যায় না, তাহলে এটা কি লিখবো? তাই এটি অমূলদ সংখ্যা। ভগ্নাংশ আকারে যদি লেখা যেত তাহলে এটাকে মূলদ বলতাম, যেহেতু লেখা যাচ্ছে না তাহলে এটা অমূলদ সংখ্যা। এরপরে আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে 1.0563, তাই না? 1.0563। তো প্রথম কাজটা হচ্ছে আমরা দশমিককে তুলে দেব। দশমিককে তুলে দিলে আমাদের দশমিকের জন্য আমরা নিচে 1 বসাবো, আর যে কটা অঙ্ক আছে সেই কটা শূন্য বসাবো। যেহেতু 4টে অঙ্ক আছে, 4টে শূন্য বসালাম। এটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা, তাই না? যেহেতু ভগ্নাংশ সংখ্যা, এটা আমরা কি লিখব? মূলদ। এরপরে আমাদের আছে 32, রুট ওভার 32। তাহলে রুট ওভার 32কে আমরা যদি দেখি যে 32-এর ভিতর কি আছে, 4 8 32, অথবা 16 গুণ 2 32 লিখতে পারি। 16 গুণ 2 32। তাহলে 16 বলতে হচ্ছে 4 এর স্কয়ার, আর 2 থাকলো। তাহলে 4 এর স্কয়ারকে যদি আমি করি রুট ওভার, তাহলে থাকে 4 আর রুট 2। এটা কিন্তু ভগ্নাংশ আকারে লেখা যাচ্ছে না। যেহেতু ভগ্নাংশ আকারে লেখা যাচ্ছে না, তাহলে আমরা এটা কি লিখবো? এটা অমূলদ। এর পরবর্তী অঙ্কটা হচ্ছে রুট ওভার 121। তো আমরা এখন রুট ওভার 121 এটাকে একটু করে আসি। এখানে দেখো রুট ওভার 121কে আমরা লিখতে পারি যে সমান সমান রুট ওভার 121, তাই না? তাহলে 11-র স্কয়ার আমরা লিখতে পারি, 11 স্কয়ার। তাহলে সমান আছে 11, যা একটা পূর্ণ সংখ্যা। তাহলে এটাকে আমরা কি করব? মূলদ। তাহলে আমরা যেগুলো পেলাম, যে প্রথমে আমাদের যেটা ছিল যে দেখো 1.1/2, তাহলে এটা কি হলো? এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা যা মূলদ সংখ্যা। তারপরে রুট ওভার 4/25, এটাও কিন্তু একটা আমরা ভগ্নাংশ সংখ্যা পেয়েছি, তাহলে এটাও মূলদ। এরপর আছে 27/16, রুট ওভার 27/16। এটা ভগ্নাংশ আকারে লেখা যাচ্ছে না, অর্থাৎ এটা করলে আমাদের 3 রুট 3/4 আসতেছে, তাই না? তাহলে এটা অমূলদ সংখ্যা। এরপর আছে 1.0563, 1.0563, এটা কিন্তু ভগ্নাংশ আকারে লেখা যাচ্ছে, তাই এটা মূলদ সংখ্যা। এরপর দেখো রুট ওভার 32, রুট ওভার 32কে আমরা করলে 4 রুট 2 পাচ্ছি, অর্থাৎ এটা ভগ্নাংশ আকার নয়, তাহলে এটা অমূলদ। এরপর হচ্ছে 121, 121টাকে আমরা করলে পেয়েছি 11, যা একটা পূর্ণ স্বাভাবিক সংখ্যা, তাহলে এটা মূলদ সংখ্যা। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই এ পর্যন্ত বুঝতে পারছো। আজকের ক্লাস এ পর্যন্ত আমি শেষ করছি। আগামী ক্লাসে আমরা 1.8 অর্থাৎ সংখ্যা রেখায় মূলদ ও অমূলদ সংখ্যাকে প্রকাশ, এখান থেকে আলোচনা করব। তো আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি।